ছোটবেলায় যখন খেতে চাইতাম না, মা বলতো ছেলে ধরারা দুষ্টু ছেলেদের ঝুলিতে তুলে নিয়ে যায়। কিংবা একটু বড়বেলায় সবার খাওয়া শেষে মায়ের জন্য রাখা শেষ মিষ্টিটার দিকে যখন তাকাতাম, মা ওটা আমাকে দিয়ে বলতো মায়ের জন্য নাকি তুলে রাখা আছে আলাদা করে। মায়েরা মিথ্যে কথা বলে। মনে আছে একবার পুজোর সময় মধ্যবিত্তের বরাদ্দ বাজেটের চেয়ে দামি একটা জুতো পছন্দ হয়েছিল। মুখে বলিনি, কিন্তু মা ঠিক বুঝেছিল। বাবার হাতে পছন্দের জুতোটা দিয়ে বলেছিল নিজের জন্য নাকি তার কিছুই পছন্দ হয়নি। আমি কিন্তু বুঝেছিলাম মায়েরা সত্যিই মিথ্যে কথা বলে। কাকতালীয়ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি রাত্রে ঘুম আসতো না। কিন্তু দেরি করে ওঠার লাক্সারি তো আর নেই, তাই চোখের নিচের কালিকে মা বলতো ওটা বয়সের ছাপ। হয়তো মায়েরা সত্যিই মিথ্যে কথা বলে। বিয়ের পরে যখন ঘুরতে যাব ঠিক করেছি, মা বলল পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে, তোরা ঘুরে আয়। মায়েরা হয়তো সত্যি মিথ্যে কথা বলে। দিনের শেষে যখন ক্লান্ত পায়ে বাড়ি ফিরি, অন্ধকার সিঁড়ি দৌড়ে পেরোই, কারণ মা বলতো ভয় নেই, অন্ধকার শেষে মা দাঁড়িয়ে আছে। মায়েরা শুধু অপেক্ষায় থাকে, মায়েরা ঘুমোয় না। হয়তো হয়তো মায়েরাই সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে। আমাদের অস্তিত্বের সাথে যিনি জড়িয়ে রয়েছেন, আমাদের প্রকাশের সাথে যিনি জড়িয়ে রয়েছেন, আমাদের জীবনের সাথে যিনি জড়িয়ে রয়েছেন, আমাদের প্রতিটি মুহূর্তের সাথে যিনি জড়িয়ে রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের মা। আমাদের মাকে নিয়ে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি বিশ্ব মায়ের আঁচল পাতা। প্রিয় দর্শক, স্বপ্নঘুরি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করব এমন এক মার কথা দিয়ে, তার গল্প দিয়ে, তার জীবন কাহিনী নিয়ে, যিনি অত্যন্ত সংগ্রাম মুখর জীবনযাপন করেছেন, তার সংসারের হাল ধরেছেন বলিষ্ঠ হাতে এবং সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন। তিনি 1934 সালে কিশোরগঞ্জ ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। 17-18 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। মুক্তিযুদ্ধে তিনি তার স্কুল শিক্ষক, প্রাণের প্রিয় স্বামীকে হারান, তার ছোট ভাইকে হারান। মুক্তিযুদ্ধের পর 5 সন্তান নিয়ে এবং কোনো উপার্জন ছাড়া সন্তানদের মানুষ করতে গিয়ে তিনি হিমশিম খেতেন। অনেকে তাকে বলেছিল ঢাকা শহর ছেড়ে চলে যেতে, ছেলেদের কাজে লাগিয়ে দিতে, কিন্তু তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। তিনি তার সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করিয়েছেন। সন্তানদের উচ্চশিক্ষার্থে বিদেশেও প্রেরণ করেছেন। 1980 সালে তার ব্যক্তিগত সমস্ত শখের জিনিস বিক্রি করে তার তৃতীয় সন্তানকে তিনি বিদেশে পাঠান পড়াশোনা করার জন্য। তার সন্তানের ভাষায়, one other remarkable thing she had done, kept my grandmother, Thakurma, my dad's mother, with us in Dhaka despite the hardship. She's a very strong woman and we are extremely fortunate to have her as our mother. তার নাম মনোরমা সরকার এবং তার 5 সন্তান প্রত্যেকেই মানুষের মতো মানুষ হয়েছেন। আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা তার মুখে কিছু কথা শুনব। তোমরা অনেক ভালো থাকবা, অনেক ভালোভাবে চলাফেরা করবা, সাবধানে থাকবা, ভয় পাইও না, ভয় নাই দুনিয়াতে।
Dear audience, we have with us ZARAH NAQIB from Maryland, USA. She is a young writer. She is an activist, and she's going to express her thoughts on mother. ধন্যবাদ। Hi, Zara. হাই, সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আমার মা নিয়ে একটি লেখা পড়ছি। মা। There once was a girl who became a woman, a force to be reckoned with. She stood at the mouth of the jungle and peered into its menacing darkness, heard predators licking lips, their sharp teeth snapping at her hips, felt crooked smiles and wayward fingertips. Alone on the path untraveled, she took her very first steps. For of her might and her bravery, the girl had a world to convince. With low growls and a slithering hiss, the jungle tried to swallow her whole. The first of its countless feeble attempts, she would not be for whom the bell tolls. Thwarted by her unparalleled resilience, with its waning density, the jungle bemoaned. Unleashed a monsoon in which she danced intrepidly. In every victory, she became less afraid of the unknown. The deeper she journeyed, the darker it became, for the jungle on her courage had laid its siege. Coarse vines, her captors, they slowed her stride, and yet the girl stood stagnant in the sweltering heat. Yet face to face with the enemy, the girl would not accept defeat, so she freed herself from that which bound her, looked back and said, I make my own destiny. Her footprints on the forest floor left lasting impressions, to say the least. Every plant, every being extolled her heart of gold, her intuition, her intelligence, her beauty. The jungle now her home, the girl became that woman, a soul radiant enough to envy. Today I am reminded how honored I am to be her daughter, to be born of, to be shaped by a woman self-made, whose hands molded strife into strength, brandished agony into assets, whose light in the depths of the jungle put the sun to shame. For she is, and has always been, a force to be reckoned with. Beautiful poem. Thanks to your mom. And also, what was the last line? A force to be reckoned with. A force to be reckoned with. Wow. It's a beautiful poem, Zara. Thank you, for joining us in the program and sharing your thoughts on your mom. Thank you. ধন্যবাদ সবাইকে। শুধু আমরা আপনাদের একজন রত্নগর্ভা মার সাথে পরিচয় করিয়ে দিব। ৭৬ বছর বয়স্ক, মার নাম কোহিনুর আক্তার। তিনি বর্তমানে গুলশানে থাকেন। ৫ সন্তান তার। সবাই খুবই ভালোভাবে, প্রত্যেকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত রয়েছেন। তিনি তার স্বামীকে হারিয়েছিলেন ২০ বছর আগে, কিন্তু তারপরও তিনি চমৎকারভাবে তার পরিবারকে ধরে রেখেছেন। আমার হলো ৫টা ছেলে মেয়ে, ২টা ছেলে ৩টা মেয়ে। আমার ৩ মেয়ে, ১ ছেলে আমেরিকায় থাকে, আর বড় ছেলে ঢাকায় থাকে, ও বিজনেস করে। ও হলো আর্কিটেক্ট, ওর মতো ও বিজনেস করতেছে, আর ওরা লেখাপড়া শিখছে, ওরা ওদের মতো ওরা চাকরি বাকরি করতেছে, নিজের মতো নিজেরা থাকতেছে। আমার ছেলে মেয়েরা ছোটোবেলা থেকে সবাই খুব ভদ্র ছিল। ওদেরকে যখন যেটা বলতাম ওরা ওটা শুনতো, শুইনা লেখাপড়া করছে ওদের মতো। ওরা আমার কোনো চাপ দিতে হয় নাই, ওরা লেখাপড়া করছে, বড় হয়েছে, ওদের মতো ওরা বিয়ে শাদী দিছি, ওদের মতো ওরা যার যার বাড়িতে থাকে। এখন সবাই ইনশাল্লাহ ভালো আছে। এখনকার ছেলে মেয়েরা তো অনেকেই ভালো, অনেকেই আবার ওই রকম ভালো ব্যবহার করে না মা বাপের সাথে। তা আল্লাহর রহমতে আমার 5টা ছেলে মেয়ে, ওরা সবাই খুবই ভদ্র, আমার সাথে সবসময় খুব ভালো ব্যবহার করে, আর সবসময় আমার খোঁজ খবর নেয়, আমি কোথায় কি করি কি খাই। আমার বড় ছেলের কাছে আমি থাকি,
মা আবার আমেরিকায়ও মাঝে মাঝে থাকি। তো আমার ছেলে মেয়েরাও আমার অনেক ভালোবাসে, আমার ছেলেরাও আমার অনেক ভালোবাসে। উপদেশ হলো আমার ছেলে মেয়েরে, তোমরা ভালো থাকো। এখনকার ছেলে মেয়ে তো বাবা মার কথা অনেকে শোনে, অনেকে আবার শুনতে চায় না। আমি চাই তোমরা সবাই বাবা মার কথা শোনো, সুন্দরভাবে পড়াশোনা করো, কইরা যার যার মতো ভালো থাকো। তোমরা সবাই ভালো ব্যবহার করবা সবার সাথে, সবাই মিলেমিশে একসাথে থাকবা, আমি এটাই চাই। We have Kathleen Speck with us, joining us from Baltimore. Hi, Kathleen. Hello, NAQIB. Hello, everyone. Hi. Welcome to Shopnoghuri. Kathleen is a 67-year-old mother of two, an honorary mom of many others. She's also a grandmother of four. She's a quilter, gardener, photographer, poet, writer, and student of nature. What not? She wrote several small pieces and published also. Interestingly, she spent 1/3 of her life in the American Southwest desert, 1/3 in the cool rainforests of the Pacific Northwest USA, and 1/3 in metropolitan Baltimore. She said that she will be moving home soon. At work, she's the leader of several national quality improvement programs on improving patient safety by improving care for patients on ventilators, improving antibiotic use, and preventing MRSA infection. Hi, Kathleen. So it looks like you have spent a majority of life in almost the entire USA. Yes, pretty much. It's been good though. Lots of contrasts. Great, great. What's your thought on Mother's Day? Mother's Day. Well, it's the time when traditionally when everybody gets together and honors their mother and spends time with them, things like that. It's also important for moms to look at their children, relive their life, go over different aspects, and rejoice in who they are. That's a good piece of advice for the new moms, I guess, Kathleen. What you have for my audience? I have a poem Great. Called Dancing in the Rain. Would you please? Sure. So, my daughter, soon after birth, soft, cool, and warm skin to skin, and skin to skin. Mm-hmm. My dust to hers, hers to mine. Who is she? Who is there? Who is this surprise of a girl? Surprise of a girl. What am I to do with this? What do I know of this girl? She will not be a pink girl, nor a lacy and sweet girl. She will be a mud and lizard girl, a dig and plant seeds child, a chase and score goals and make baskets child, a flower girl, corn and choya girl. But will she touch the seed and feel the promise of the plant? Will she reach out and find the spark with her soft hands? Taste life with her tongue? Let life linger in her mouth? The pungent sage of sweet, sweet honey? And will the wind whistle through the saguaro and AKHTER caress her soft ears? Will she feel warm mud squidge between her toes and tromp into the kitchen without thought? Let the forest nettles sting her arms and legs for salad? Rub the forest fern to cool her skin? Will she dig worms and curl them round her little fingers? Hold spiders and let them run across her hands? Let butterflies land on her nose and eyes, kissing away her tears? Will the smudge on her nose be dirt or flour? Will she gather blackberries and rose hips for jelly and pies, heedless of thorns? Will she walk in the desert with her grandmother's hand, fresh from yesterday's monsoon, kicking up early morning hot dust with her bare feet?
Will she dance in the rain? Will the rain flow over her face, flow through her clothes? Will she see the marching rain soldiers, smell creosote and sage sweeten the air? Years. Flour and dirt. Quiet the screaming cicada with the touch of a finger, laughing with glee, holding the lizard to my mouth to kiss, dancing in the rain, bare feet kicking up mud, onto the red dress with hearts and lace, marching down the street, feet matching the rhythms of rain soldiers, dancing in the leaves, the snow, the voice singing out across the desert and mountains. That girl. That's it. Beautiful poem, beautiful poem. Let life linger with her mouth. What a beautiful descriptions you have in every lines. Did you ever dance with your daughter in the rain? Did you Yes, try? Of course. Of You course. did? And she enjoyed it? Yes, and ended up rolling in the mud. That's real fun. That sounds fun. Thank you so much, Kathleen, for joining us in the program on the Mother's Day special. We hope to have your poem. We hope to have you in our program any more time and enjoy your recitation. Thank you. Thank you. কোভিডের সময় আমরা অনেককে হারিয়েছি। কেউ তাদের মা হারিয়েছেন, কেউ বাবাকে হারিয়েছেন, কেউ বন্ধু বান্ধব স্বজনকে হারিয়েছেন। তেমনি একজন মা হারার সন্তানকে আজকে আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক নাভিদ সালেহ। তিনি অধ্যাপনা করেন ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনে পরিবেশ কৌশল বিদ্যায়। অধ্যাপক নাভিদ সালেহ একজন সুলেখক এবং একসময় তিনি বাংলাদেশে অত্যন্ত নামকরা বিতার্কিক ছিলেন। আমি জানি নটরডেম কলেজকে উনি প্রতিনিধিত্ব করেছেন এবং সুপরিচিত মুখ ছিলেন বাংলাদেশের তরুণ অঙ্গনে। নাভিদ সালেহ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর নাকিবুদ্দিন। আমি জানি যে অত্যন্ত দুঃখজনক যে যখন কোভিড চলছিল তখনই আপনি আপনার মা হারিয়েছেন। এবং আপনি একটা বইও লিখেছেন মা হারা নাম দিয়ে, অ্যামাজনে পাওয়া যায়। আপনার মুখ থেকেই আপনার সেই বেদনার কথা শুনি। ধন্যবাদ মোহাম্মদ নাকিবুদ্দিন। যেভাবে বলছিলেন, আমি আমার মাকে হারিয়েছি কোভিডের দ্বিতীয় বছর বলা যেতে পারে, 2021 মার্চের 15 তারিখ। তো মাকে হারিয়ে আমি আসলে যে শোকযাত্রা একটি সন্তানের, তার উপরে আমার এই বইটি প্রকাশিত হয়। বইটির নাম মা হারা, এটি স্বদেশ শৈলী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আপনারা প্রচ্ছদটি দেখতে পাচ্ছেন বইটির। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামাজনে এখন এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। তো আমি এই বইটি থেকেই গত ওই 2021-এর যেই মা দিবস ছিল সেই সময় লেখা আমার একটি ছোট্ট 2 পাতার একটি অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজ মা দিবসে কাঁদবো না বলে পণ করেছি, দাঁতে দাঁত চেপে বুকের গহীন কোণে অব্যক্ত কষ্টগুলোকে লুকিয়ে রেখে ঠোঁটের বাদিকে একটি মিথ্যে হাসি ধরে কান্না চেপে রাখবো। আমার মা চলে যাবার প্রায় 2 বছর পেরিয়ে গেছে, যার প্রত্যেকটি দিন তিনি আমায় বেষ্টন করে রয়েছেন, কখনো স্বপনে কখনো বা জাগরণে। আজ আবার নতুন করে মা দিবস পালন করতে হবে কেন? আজ আবার বিশেষ করে ব্যথা প্রকাশের শব্দ খুঁজতে হবে কেন? আজকের দিনটি কি গত হয়ে যাওয়া 700টি দিন থেকে কোনোভাবে ভিন্ন? আজকে কি এমন ঘটবার কথা ছিল যে মা আমায় হঠাৎ আলিঙ্গন পাশে বাঁধবেন, কিংবা ঠোঁটে ঠোঁট টিপে তার মিষ্টি হাসি লুকিয়ে কোনো বকুনি দেবেন? আজ কি নতুন করে তার তসবি ছুঁয়ে তার চাদর জড়িয়ে তাকে পাবার ব্যর্থ চেষ্টা করতে হবে? আজকের দিনে কেন নতুন করে কাঁদতে হবে? তবে আজকের দিনটিতে মায়ের কাছে থাকলে আমাকে নিয়ে বেড়াতে বের হতেন ঠিক। নতুন শাড়িতে আর লাল রঙে ঠোঁট রাঙিয়ে তিনি আমায় আর আমার স্ত্রীকে সঙ্গে করে বেরোতেন। তার পুত্রবধূকে বলতেন, মা চলো আজ মাদার্স ডেতে আমরা সকলে চাইনিজ খেয়ে আসি। আর আমায় ডেকে বলতেন, টুশন
তুমি এখন তৈরি হওনি, দেরি হয়ে যাচ্ছে যে। আজ এমনি পরম মমতায় আর নিবিড় ভালোবাসায় কেউ যে ডাকবে না, কেউ যে তার সমস্ত শখের সম্মিলন ঘটাতে প্রিয় পুত্র আর পুত্রবধূর হাত ধরে সিঁড়ি দিয়ে নামবে না, আমি এই শূন্যতাকে কোথায় লুকাই? আজকের এই পরাবাস্তব নিস্তব্ধতায় কি করে মায়ের হাসি শুনতে পাই? মা, ও সোনা মা, তুমি একবার আমার হাতটি ধরে হেঁটে যাবে না চিরচেনা রাস্তায়? তুমি চাইলে আমরা না হয় অনন্তের পথে হাঁটব। আমি যেন কেমন স্বার্থপর হয়ে গেছি মা, আবার কাজে মন দিয়েছি, লিখছি বিস্তর, কখনো গান গাইবার চেষ্টাও করছি। তোমার কথা যে মনে পড়ছে, তবে থেকে থেকে, নিরন্তর নয়। কেন? আমি কি তোমার ক্লান্ত মুখমণ্ডলটিকে ভুলে থাকবার চেষ্টা করছি, নাকি তোমার না থাকাকে নিবিড় অস্বীকৃতিতে ঠেলে দিয়ে দিব্যি স্বাভাবিক হবার কথা ভেবে চলেছি? তোমায় যে নতুন করে পেতে চাইছি মা। পথে হাঁটতে বেরুলে ম্যাগনোলিয়া ফুলের সামনে থমকে দাঁড়াই। মনে পড়ে তুমি বলতে, তোমার বাবার প্রিয় ফুল এটি, কি চমৎকার গন্ধ না? কারো বাড়ির বাগানের সামনে গোলাপ দেখলে থেমে যাই, মনে হয় তোমায় দেখে নিলাম ওদের রঙের মিছিলে, গন্ধের মাদকতায়। এরপরই ছবি তুলি, পাছে যদি হারিয়ে ফেলি। আমার বাড়ির পেছনের উঠোনে যখন দাঁড়াই, বসন্তের নতুন পাতায় সবুজে মাখামাখি গাছগুলোর দিকে তাকালে তোমার মুখচ্ছবি ভেসে ওঠে। তুমি যে বড় গাছ ভালোবাসতে মা। তারপর দমকা বাতাসে নড়ে ওঠে তরুপল্লব, তোমার মুখটি মিলিয়ে যায়। মেঘের পবিত্র স্বচ্ছতায় তোমার ঋজু অস্তিত্বের খোঁজ পাই। আবার যখন সাজ করে আসেন মহারাজ, তখনও তোমার অনুপস্থিতি বুঝতে কষ্ট হয় না। কিন্তু হঠাৎ বিদ্যুৎ খেলে গেলে আবার হারাই তোমায়। তোমায় যে আরো গভীর অনুভবে পেতে চাই মা। আরো বেশি সময় ধরে তোমার মুখশ্রী আমার চিত্তে ভাসিয়ে রাখতে পারছি না কেন? তোমার রেখে যাওয়া হাসি, ফেলে রাখা রুমালে তোমার মুখের সুবাস কেমন যেন অপর্যাপ্ত ঠেকছে। তুমি আমায় আরেকটি বার টুশন বলে ডাকবে না মা? একটি বার আবার প্রিয় সন্তানের মঙ্গল কামনায় জায়নামাজে বসবে না? আমার স্ত্রীর জন্য আরেকটি গোলাপি শাড়ি কিনে আনবে না? আমি যে তোমায় ক্ষণে ক্ষণে হারিয়ে ক্লান্ত হয়ে গেছি মা। তবে কি তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ উমর ভালোবাসার ধন? ধন্যবাদ নাকিব ভাই। ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাভিদ সালেহ। আপনার শোক যাত্রায় আমরাও সামিল হলাম, এবং মা হারার বেদনা যে কি পরিমাণ কষ্টের, এ নিয়ে বলার কিছু নেই। আমিও এর মধ্যে দিয়ে গিয়েছি। প্রার্থনা করি আমাদের মায়েরা, বাবারা যেখানেই আছেন, তারা যেন ভালো থাকেন এবং প্রতিদিন প্রতি মুহূর্ত তাদের কল্যাণ কামনা, আশীর্বাদ আমাদের উপর ঝরে ঝরে পড়ে। সমবেদনা থাকলেও কোভিডের সময় আপনি আপনার মাকে হারিয়েছেন, কিন্তু আমি জানি মার ভালোবাসাকে আপনি প্রতিদিন ছড়িয়ে দিচ্ছেন পৃথিবীকে ভালোবেসে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ মোহাম্মদ নাকিবুদ্দিন, আমাকে আমার মায়ের কথা স্মরণ করতে দেওয়ার জন্য এই অনুষ্ঠানে। আমাদের পরবর্তী অতিথি বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক তাহমিনা বেগম, বাংলাদেশের একজন প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ। তিনি সেই সাথে সম্প্রতি অবসরে গিয়েছেন। তিনি প্রধান ছিলেন শিশু রোগ বিদ্যা বিভাগের বারডেম হাসপাতালের। সেই সাথে তিনি প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের, কাউন্সিলর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের, ডিরেক্টর মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট BCPS। অধ্যাপক তাহমিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ। আমরা খুব খুশি হয়েছি যে আজকে আপনি আপনার এই ব্যস্ততার মধ্যে সময় দিতে পেরেছেন। আমরা জানি যে আপনি লেখালেখি করেন, যে পরিচয়টা আমি একটু আগে আপনি দেইনি দর্শকদের কাছে। আপনি মেডিকেল বিষয়ে পাঠ্যপুস্তক লিখেছেন, কঠিন ব্যাপার এটা। আপনি কবিতা লেখেন, আপনি আত্মজীবনীমূলক শিশুদের যত্ন নিয়ে লিখেছেন। তো প্রথমে আমরা আপনার বইগুলো নিয়ে একটু
ঘুরে আসি, আপনি কি কি বিষয়ে লিখেছেন খুব সংক্ষেপে? এই বইটা হচ্ছে ফর মেডিকেল টিচার্স। এটা তারা তাদের পাঠ্য বইটা যে কিভাবে ভালো করে টিচিং এবং অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয় স্টুডেন্টদেরকে, সেটার উপর বইটা, কনসেপ্ট অফ মেডিকেল এডুকেশন। এটা একমাত্র বই বাংলাদেশে। এবং আমার দুটো কবিতার বই আছে। এই কবিতার একটা কবিতার বই এখানে, আরেকটা আছে একটা কুসুম আমার দুঃখ আমার এবং অন্তরে অন্তরিক্ষে, দুটা বই আছে। তারপরে হচ্ছে স্বাধীনতা যুদ্ধ নিয়ে, তখন আমি কিশোরী, সেই সময় মানুষের আকাঙ্ক্ষা, মানুষের স্বপ্ন স্বাধীনতা নিয়ে, এবং মানুষ স্বাধীনতা পাওয়ার পরে মানুষের যে আনন্দ এবং সেই মানুষের সাফারিং যে ছিল এই ৭১-এর যুদ্ধ দিনে, সেই গল্প এই বইটার মধ্যে আছে। কিশোরীর যুদ্ধ দিনের স্মৃতি, এ ধরনের বই খুব বেশি বাংলায় নাই। এবং লাস্টে আরেকটা বই আছে আমার শিশুর যত্ন, এবং এই বইটা হচ্ছে যে কেহ মোরে দিয়েছে সুর দিয়েছে মোর পরিচয়। এটা আমি এই পর্যায়ে আসতে আমাকে যারা আমাকে পথ দেখিয়েছেন, আমাকে আলো দেখিয়েছেন, তাদের মধ্যে অনেকে পৃথিবীতে নাই, অনেকে আছেন, কিন্তু সবার কথা এখানে আমি লিখেছি। কারণ এই বইয়ের পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলেছেন যে মানুষ একা নয়, একজন মানুষ বহু মানুষের হাতে তৈরি, এবং যে বহু মানুষ যারা আমাকে তৈরি করেছেন সেই মানুষদের গল্প হচ্ছে এই বইটা। জি জি, আপনার কথা শুনে মনে পড়লো যে ইট রিকোয়ার্স আ ভিলেজ টু রেইজ আ চাইল্ড। সো সেই আপনাকে তৈরি করতে যাদের সহায়তা, তাদেরকে নিয়ে আপনি লিখেছেন। আপনার অনেকগুলো পরিচয় আমি দিলাম, কিন্তু অন্যতম বা সবচেয়ে বড় পরিচয় সেটা হলো যে আমি জানি যে আপনি 2 কন্যা সন্তানের মা, এবং আজকে আমরা যেহেতু মাদার্সদের নিয়ে এই অনুষ্ঠানটা করছি, আপনি এই বিষয়ে এবার আপনার ভাবনাগুলো বলেন। পৃথিবীর সব মা একরকম। এটা ধন্যবাদ তোমাকে এই প্রশ্নটা করার জন্য, কিন্তু এটা পৃথিবীর সব মা একরকম। আমার মা যেমন আমার জন্য যেমন ছিলেন, আমি আমার 2টা কন্যা সন্তানের জন্য আমি ঠিক সেরকম মা, এবং মায়ের স্নেহের কোনো তুলনা নাই। আমি শুধুমাত্র আমার মা সম্বন্ধে আমি একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আমার মা, আমরা 5 ভাই বোন, এবং আমার মা তার হৃদয় ভরা কোমল ভালোবাসা এবং অসীম মমতা দিয়ে আমাদেরকে বড় করেছেন। তিনি যখন আমার কপালে চুমু খেতেন, জগতের সমস্ত আলো আমি তার চোখে দেখতে পেতাম। আজ তিনি নেই, সেই মধুমুখ, সেই মৃদু হাসি, সেই সুধা ভরা আঁখি নিয়ে তিনি প্রশান্ত চিত্তে তার রবের কাছে চলে গেছেন। আমার সবসময় প্রার্থনা থাকে, আমার মা তুমি ভালো থেকো, এবং আমার মা এবং পৃথিবীর সব মায়ের জন্য আজকের দিনে আমার অশেষ ভালোবাসা। ধন্যবাদ। এবং আমি বিশ্বাস করি আমি যখন থাকবো না, তখন আমার মেয়েরাও আমাকে ঠিক এভাবে অনুভব করবে। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই একইভাবে অনুভব করবে। আপনাকে আরেকটা ছোট্ট প্রশ্ন, আপনি নিজে একজন শিশু রোগ বিশেষজ্ঞ, এমন কি কোনো ঘটনা আপনার মনে আছে মা এবং শিশু আপনার জীবনে? আপনি 33 বছরের অধিক আপনার চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত থাকার অসংখ্য মা শিশুকে আপনি দেখেছেন। এমন কিছু কি আপনার মনে পড়ে, খুব সংক্ষেপে বলার মতো কোনো ঘটনা? এটা অনেক ঘটনা আমার জীবনে এরকম আছে। তো আমি একবার আমার একটা ছবি ছাপা হয়েছিল, প্রথম আলোতে একটা বড় একটা ছবি ছাপা হয়েছিল, একটা বাচ্চাকে আমি দেখছিলাম। তো স্টেথোস্কোপে বাচ্চাকে দেখছিলাম। তো বাচ্চার মা আমাকে ফোন করে বললেন সন্ধ্যাবেলায় যে আমার মেয়ে তো আজকে সারাদিন কিছু খায় নাই, শুধু কান্না করেছে, মন খারাপ করেছে। আমি বললাম যে কেন মন খারাপ করেছে? তো উনি বললেন যে আপনার ছবি দেখেছে, যে ছবির মধ্যে আপনি আরেকটা বাচ্চাকে দেখছেন, পরীক্ষা করছেন, তো ওর খুব মন খারাপ হয়েছে যে উনি তো আমার ডাক্তার, উনি কেন আরেকটা বাচ্চাকে দেখবেন। হ্যাঁ, এই যে ওন করা, হ্যাঁ, মাকে বাচ্চারা ওন করে, আমরা জানি বাবাকে ওন করে, সবাইকে ওন করে, সবাই তার আপন মনে হয়, কিন্তু একজন ডাক্তারকেও যে একজন বাচ্চা, একজন শিশু যে ওন করতে পারে, সেটা আমার চোখে পানি এসে গেছে যে
আমার মনে হয়েছে যে আমার জীবন সার্থক, যে এই মেয়েটা, এই বাচ্চাটা আমার জন্য ফিল করে এবং সে মনে করে যে আমি তার ডাক্তার। হ্যাঁ, আমি কেন অন্য বাবুকে কেন দেখবো, অন্য শিশুকে কেন দেখবো, এটা আমাকে খুব আলোড়িত করেছে। ধন্যবাদ অধ্যাপক তাহমিনা। এটা আরো আছে যে মায়েদেরকে যখন আমি মায়েদের সাথে যখন আমি বাচ্চার সাথে কথা বলি, তখন একটা বাচ্চা এসে বললো যে ডাক্তার তাহমিনা, তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন আমি ডাক্তার হয়ে এই চেয়ারটার মধ্যে বসবো। আপনার মধ্যে তাদেরকে খুঁজে পায়, এটা একটা অসাধারণ দুটা ঘটনা আপনি বললেন, যেটা আমাকেও খুব আলোড়িত করলো, খুব ভালো লাগলো। এবং আমার কাছে ভালো লাগছে যে আমি আপনাকে এই প্রশ্নটা হঠাৎ করে করেছিলাম, যে জন্য শুনতে পেলাম। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আমার জন্য আনন্দের। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করেছো এবং আমার কিছু স্মৃতি আমাকে বলার সুযোগ দিয়েছো। জি, আপনাকে ধন্যবাদ। আপনার পথ চলা অব্যাহত থাকুক, সৃষ্টিশীল কর্মকাণ্ডে আপনি নিজেকে ব্যস্ত রাখেন, এবং আমরা মাগফিরাত কামনা করছি আপনার মা এবং সেই সাথে আমাদের মা যারা ছেড়ে চলে গেছেন তাদের সবার জন্য। যারা আছেন তারা যেন সুস্বাস্থ্য নিয়ে থাকেন এবং আমাদের কল্যাণ কামনা করতে করতে তাদের জীবন অতিবাহিত করেন, সেই শুভেচ্ছা জানিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবার। অনেকক্ষণ অনুষ্ঠান করতে করতে খিদে লেগে গিয়েছে। মার হাতের রান্নার তুলনা হয় না, এটা নিশ্চয়ই সবাই এক বাক্যে স্বীকার করবেন। যার যার মার হাতের রান্না, আমরা যতই বয়স হই না কেন, সেই স্বাদটুকু আমাদের আজও মুখে লেগে আছে। সেরকম মায়ের হাতের রান্না নিয়ে আমাদের পরবর্তী নিবেদন মমস রেসিপি, মমস চিকেন কারি। এটা পরিবেশন করবে ওয়াল্টার রোজারিও। তার মা মিসেস বেলা রোজারিও, যিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ায় থাকেন, 83 বছর বয়স্কা মা। তার হাতের রান্না তার ছেলে খুব চমৎকারভাবে সুস্বাদুভাবে তৈরি করে আপনাদের দেখাবে। চলুন তাহলে ওয়াল্টার রোজারিওর রান্নাঘরে যাই, ক্যালিফোর্নিয়ায়। Hello everybody. Happy Mother's Day to all the beautiful mothers out there on earth and in heaven. My name is Walter Rosario. I'm from Dhaka, Bangladesh. I graduated from St. Gravy's High School, Notre Dame College, and then on to Dhaka University. I've been living in California for 34 years. I own an international logistics business. And cooking is, by the way, my passion. I love cooking for friends and family. Today, I would like to share on this very Mother's Day, one of my mom's recipes is chicken curry. And let me show you the ingredients for that. A chicken about 2.5 pounds, medium-sized chicken, cut up in 12 pieces. Some potatoes, about 3 potatoes in quarters. 2 carrots chopped up in pieces. And about 2 cups of onion chopped. Some ginger, garlic. I'm going to only use about a spoon of garlic and 2 tablespoons of ginger. And of these ingredients here, there are 4 that are very essential for this curry, are the coriander, cumin, turmeric, and chili pepper. And I have on this side about 4 tablespoons of olive oil, 2 tablespoons of vinegar. And I'm going to use some salt. And these are the flavor enhancing spices: cinnamon, cardamom, black pepper, cloves, and bay leaves. Okay, so without wasting any time, let's dive right into it. Let's move on. So we have a heated pan here. In medium heat, I'm going to add the olive oil first. Remember, we used only about 4 tablespoons of olive oil. And I'm going to first add these flavor enhancing spices to extract the flavor out of it first. And in a minute, I will add onions to it and saute them until light brown. Once it is done, we'll come back
for the next step. So onion is fairly brown, just the way we want it. Now I am going to add, just to stop it from burning, a little bit of water and 1 tablespoon of garlic, about 1.5 tablespoons of ginger, and I will add the vinegar. And by the way, I forgot one small ingredient earlier, and that's green chili. Just toss in 2 or 3 green chilies in there. It will bring out more flavor. So I am just adding that. Apologies for not being able to show it earlier. And then some, this is a teaspoon, so I'm going to use it. I'm going to use 2 teaspoons of this, 2 teaspoons of coriander, 1 teaspoon of cumin, about 1 teaspoon of turmeric, and just a little bit of chili pepper, about 1/3 of a teaspoon. And we will add a little bit more water to it and let this cook and simmer for a few minutes so the spices don't stay undercooked. By the way, and then I will add salt to it. Salt, it's your choice, but it's a teaspoon, so I'm putting 1 and about 2 teaspoons of salt for this much ingredients and chicken. That should be enough. So let's get back and check on this in about a couple of minutes after it simmers and sautés a little bit. We'll get back. Okay, it looks like this spices has been sautéed well now. When you see this oil showing up and the water has evaporated, then you know that your spices have been sautéed properly. Now I will add the chicken to the spices and mix it very well. And then I will let it saute for a little bit longer before I add any water or cover cook it. So this beautiful color is already showing. And I will, for time being, I'll raise the heat a little bit to medium high. And then I will eventually lower it when we cover that. As you can see, chicken has changed the color. That means outside part of the meat has been cooked already. Now is the right time to add some water. It's a 2-cupper here. I am going to use my discretion. The water you can actually use depending on how thick or how runny you want the sauce. So I'm going to use 1 cup at a time. Hot or warm water is better when you are adding it. And remember one thing, chicken itself is going to release some water. So you want to be a little bit careful. So I will put 1, I just have added 1, a little over 1. I'll put about 1.5 cup of water right now because I would like to later add the carrots and potato. Carrots will release some water, potato will soak some. So we have to make a good balance. Let's let it cook for about, I would say 10 minutes before we go and add the carrots and potatoes to it. Looks like chicken is fairly cooked, about 75%. I will add the carrots now, followed by the potatoes, and give it a good mix very gently.
because the chicken is cooking. We don't want the meat to fall apart and so forth. So let's just give it a mix. And I would say cook it cover this time for about another, we'll give it a check in about another 10 minutes. It has been just about 12 minutes. Actually, I checked it at around 10 minutes. It needed a little bit more cooking, so I gave it 2 more minutes. So it's about 12 minutes now, and looks like everything is cooked. So we're going to transfer these over to a serving dish, and we'll get back in a minute. So it's all ready, and I would like to give it a try right now. So let's see how it turned out. It can go with either a hot piece, bowl of rice, or some naan. Let's try both ways. It's just some goodness from some hearty ingredients from Mother. It is heavenly. Delicious. Our mothers one day leave this earth, but they never leave our souls. This is just one of many ways how my mother will live in me forever. Happy Mother's Day. We have Talisha Hunter with us. Her life is full of struggles. From her childhood to her motherhood, her journey in the next steps or next stages of her life. Talisha Hunter had struggles and successes. We are going to listen to her stories. Hi, Talisha, how are you? Hello, good morning. I'm great. Wonderful. Thank you. Thank you so much for joining us in the program, Shopnoghuri. Let me introduce a bit more. Talisha is from Baltimore. She's a registered nurse, a nurse educator, a mentor, community advocate, and an established author of 3 books. She graduated from Sojourner Douglas College in 2013 with a Bachelor of Science in Nursing. Then she persevered further and attained a Master of Science in Nursing Leadership and Education from Morgan State University in 2017. She is currently pursuing a doctoral of nursing practice at Capella University. She considers herself a lifelong learner. Her ultimate goal in life is to make the most of every opportunity, one day at a time. That is the key thing, Talisha, right? One day at a time. Preparing herself to pass the torch of acceptance to the next generation. Talisha, without further saying, we want to hear your life story. Sure. I'll make it as concise as possible. I'm no stranger to a lot of struggle, especially in the Black community. However, my story is over several generations. So my dad left when I was young. At the tender age of 7, my mom, as a result, he took her heart with him, and she went into major depression, which she could not care for me or my siblings. And, one thing left to another. I was in foster care for a while after, surviving as a young child on the streets of New York. And there was an experience where my father actually physically abused me as a child, and I was hospitalized, and that's how I got into foster care. And from there, a relative kidnapped me and took me from New York to Baltimore, where I live today. And it was very challenging as a young girl, growing up in an environment without your immediate family, who you always was around and loved and cared and knew and was comfortable with. And
to come into a foreign state with a different culture, with different people who you don't know was pretty traumatic on a young developing mind. And I never fit into the, into the household. There was a thing of colorism. I was the only light complected family member out of more melanated, dark pigmented family members. So there was a battle with that. It was a difference in intellect. It was a difference in how I spoke, my linguistics. So it was rough. I rebelled and I ran away, and I chose homelessness over staying in that household. And because I was still a minor child, my relative decided to give me up to the custody of the state. And so I went back into foster care in Maryland this time. And I learned. I started to be around different people, and they were teaching me, home economics, how to cook, how to clean, how to type, how to sew and crochet, a lot of these things that I still utilize today. And I still was going through a lot of trauma. Nobody really addressed that trauma that I needed at that time. They was just more concerned about the shelter, those basic necessity, food and things like that. Nonetheless, I was, again, rebellious, snuck out, and I was ultimately raped when I was in foster care in custody of the state. And justice was not sought out. The perpetrator was never found. The police never did their due diligence. So again, I have been abandoned. I have been forgotten about. I have been dismissed. And now all of a sudden, I'm still just getting no justice, no justice. So I turned to alcoholism, and it developed into, a daily habit of mine, just continuing to drink my troubles away. And then I became very lawless and, having a lot of venom inside of me because I was toxic inside until I got pregnant. And, my children, I tell my story, and I've been telling my story for years now. My sons were one of the reasons why I continue to persevere. Even on my darkest nights when I felt like I was about to commit suicide, which I tried several times, inshallah that I'm still here, I thought about them. I saw my son's face, flash across the landscape of my mind. And I said, I can't give up on them. If I give up on my sons, they will face the same, they may face the same trajectory that I faced. So, as I'm living in the streets and as my life is spiraling out of control, I just never gave up hope that I would find, a way out of darkness. Thank you, Talisha. I'm coming back to you again to listen to you more. But at this point, I felt like that your struggle should be conveyed to my audience in Bengali. আমি বাংলায় বলছি, তালিশার জীবন অত্যন্ত সংগ্রাম মুখর এবং অত্যন্ত বৈচিত্র্যময়। তাকে অত্যন্ত সংগ্রামের মধ্যে দিয়ে কঠিন জীবনের বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। বর্তমানে সে একজন প্র্যাকটিসিং রেজিস্টার্ড নার্স এবং একজন শিক্ষক এবং পিএইচডি ছাত্রী, একই সাথে 3টা বই লিখেছে। কিন্তু তালিশা হান্টারের জীবনের শুরুটা এমন ছিল না। কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে, একজন কৃষ্ণাঙ্গ শিশু হিসাবে, কালো চামড়ার শিশু হিসাবে জন্মের পর থেকেই তাকে সংগ্রাম করতে হয়েছে, কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়েছে। তার 7 বছর বয়সে তার বাবা তার মাকে ছেড়ে চলে যান এবং মা তখন অত্যন্ত কঠিন ডিপ্রেশনে ভুগতে থাকেন। পরবর্তীতে সে পালক সন্তান হিসাবে অন্যের বাড়িতে বড় হয়। কখনো কখনো নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় সে বড় হয়। এক পর্যায়ে তার কোনো এক আত্মীয় তাকে কিডন্যাপ করে এবং নতুন একটা শহর বল্টিমোরে নিয়ে আসে, এবং নতুন শহর, নতুন পরিবেশ, এটা তাকে সাংঘাতিক রকমের অস্বস্তিতে ভোগায়। সে আবার হোমলেসনেস বা গৃহহীন জীবনযাপন করতে শুরু করে। তারপর স্টেট তাকে ধরে নিয়ে ফস্টার কেয়ার বা আবার একটা পালক গৃহে, বাবা মার গৃহে পালক সন্তান হিসাবে রাখে। অত্যন্ত দুঃখের বিষয়, তালিশা সেই জীবনের সেই বয়সটাতে ধর্ষিতা হন এবং সেই অপরাধী যে তাকে ধর্ষণ করে সেই অপরাধীও
ধরা পড়েনি কখনো কাস্টাডি অফ স্টেটে থাকার সময়। তালিশা সেই সময় অত্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, সে মাদকে আশ্রয় খুঁজে পায়, সে অ্যালকোহলিজমে আশ্রয় খুঁজে পায় এবং এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়ে। এখানেই তার জীবন একটা সাংঘাতিক মোড় নেয়। গর্ভবতী হওয়ার পর সে যখন তার সন্তান জন্ম দেয়, সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে যখন সে মাতৃত্বের আস্বাদ লাভ করে জীবনে প্রথমবারের মতো, সে তখন জীবনের প্রচন্ড সৌন্দর্যকে খুঁজে পেতে শুরু করে, উপভোগ করতে শুরু করে। এবং সে বলছিল যে জীবনের কোনো কোনো পর্যায়ে সে আত্মহননের পথও বেছে নিতে চেয়েছিল, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে, দ্য ভেরি ফেস অফ হার চাইল্ড, ছেলের সেই মুখের দিকে তাকিয়ে সে পরবর্তীতে নিজের জীবন গুছিয়ে নিতে শুরু করে এবং সে নট গিভিং আপ এই মটোটা সে গ্রহণ করে এবং সে হাল ছেড়ে না দিয়ে তার জীবনের পরবর্তী পর্যায় শুরু করে। আমরা এখন তার জীবনের পরবর্তী পর্যায়টুকু শুনবো। Talisha, would come back to you to learn more about the successes that you have achieved in your life, from the darkness to the light. Okay. Talisha. I'm still not on equal playing field, so I have to continue to balance those scales out. But you are doing great. Thank you. Okay. So I will start out that that young girl has turned into a strong, resilient woman. I'm happy to say that I am a beloved mother of two strong young boys, young sons. They're adults, but I still look at them as my babies, as all mothers will. Yes. I am a grandmother to another one, so I'm very happy now to have an addition to our family. Mm-hmm. I am a registered nurse over 10 years now. I'm a nurse educator, so I do teach several remedial courses and nursing courses at a local community college. I'm a mentor. I definitely believe in, I feel like, first of all, I'm stuck in a state of altruism that I have to give back. Mm-hmm. But I do believe in helping other, aspiring young, brilliant minds. So I mentor other young girls. Very good. I am an author of 3 books, and I am an entrepreneur of a small publishing company. Great. What a successful life at this stage. Talisha, I'm curious to know that how did you, from the darkness, how did you end up being a registered nurse? This is a highly sought after profession in this country. Nursing peshata ei deshe ekta birat ekta pesha. So, as I mentioned, it's a highly sought after profession. How did you switch the gear towards education and becoming up to this? Yes. So I think that so as a young child, one memory that always plagued my mind was my mother was in a depression. And so for people to know, when major depression is different from like mood adjustments and mood disorders, she literally could not move. She couldn't eat. She couldn't do anything but just sit there. And at that time, there wasn't a lot of recognition or available resources to help. So as a child, I would sit there with her on the stoop. The stoop is like an outside section of the house in New York. And I would write on the walls. And I would have a little class that I would pretend to. And I think that as a nurse, interpreting is that was the writing on the wall for me to try to help my mother to go back. And so I said, I can't go back and correct what was already done. But what I can do is I can help somebody else with their story, through their struggles, and help them also achieve greatness in their lives. So that's where I'm at. And that's why I decided to pursue nursing. Very good. What a great life story, Talisha. You are an inspiration to others, I'm sure. আমি বলবো যে তালিশার জীবনের এই উদাহরণটা হচ্ছে যে হাল না ছেড়ে দিয়ে জীবনের কঠিন সংগ্রামের অবস্থাতেও কেউ যেন হতাশ না হন এবং তার জীবনকে গড়ে তোলেন. I'm just translating it for my audience and I'm just letting them know that never to give up. Never.
Never to give up. Talisha, you just mentioned about your 3 books. We would love to know what are these about, and are those available? Where are those available? So I would love to read the books, and if any of my audience would love to, why don't you just share a bit about your books and writing? So this is the first book that I wrote. It's called, it's titled Childhood on Fire. Excuse the subtitle, but it's called My Journey from the Hell of Baltimore to High Water. I wrote this. But Baltimore is a nice city too. Yes, it is. Okay. No, it's not about the city. It's about the torments I went through while I was here. Yes, I understand that. I was just making jokes. Yeah. So I decided to write this book, believe it or not, during the COVID pandemic. Oh. Yes, I good use of time. Not just that, I actually got COVID really bad. Okay. And I said, oh my goodness, if God forbid that I go away today or tomorrow, you know, my story goes with me. Nobody knows what happened to me. So let me at least put this out there. So that's what I did. It's a little under 200 pages. Get your Kleenex ready because it is an emotional roller coaster. Got you. What are the other 2 books, if you just briefly? This second one is more of a self-guided journal. And so this one is called Giving Up Is Not in Your DNA. And DNA stands for Determined to Navigate Adversity. Oh, that's a new DNA interpretation. I thought it's like the biology DNA we know. No. And so pretty much what I did is I just left a lot of creative space for people to write. And I just gave like real life experiences and asked them about, you know, reflecting on it, introspection, how they feel, and projection. Where do they see themselves going? And the third one is more of it's nonfiction. I just decided to jump out there and do something different just to see how creative, because I love writing, just to see how creative it was. And it's a story about as drama, more so about people who fell in love and was taken from each other. And it's called What If Love Was Enough? Great, thank you. Talishaর 2টা ছেলে এবং নাতিও রয়েছে. She's a mother of 2 sons and a grandmother as well. She raised her sons single-handedly. And what an inspirational story, Talisha. We are honored to have you in our show. Thank you so much. And happy Mother's Day to all of the women across the world. Thank you. Happy Mother's Day. Happy Mother's Day to you too. Bye-bye. Bye. প্রিয় দর্শক, আমাদের সাথে এখন আমেরিকার ভার্জিনিয়া থেকে যুক্ত হচ্ছেন দীপু খান। দীপু খান একজন আবৃত্তি প্রেমী, কবিতা পড়তে ভালোবাসেন এবং নিশ্চয়ই কখনো কখনো লিখতেও ভালোবাসেন। তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে মা নিয়ে বা মা দিবস নিয়ে তার ভাবনা বা কিছু একটা কবিতা সংক্রান্ত কিছু বলবেন। দীপু খান, কেমন আছেন আপনি? জি ভালো, থ্যাংক ইউ নাকিব ভাই, আমাকে আপনাদের এই অনুষ্ঠানে ডাকবার জন্যে অনেক ধন্যবাদ। তো মা দিবস নিয়ে তো অনেক কথা হয়, অনেকে অনেক কিছু বলে। আমি শুধু আমার একটা রিগ্রেট শেয়ার করতে চাই। মা যখন বেঁচে ছিলেন, আমি নিশ্চয়ই মা আমেরিকাতে এসেছিল আর্লি 90s, 91, 92-তে। আমরা তখন এখানে পড়াশোনা করে চাকরি শুরু করি আরো পরে। হ্যাঁ, তো একটা ব্যস্ততা, ইয়াং ফ্যামিলি, সবকিছুর মধ্যে তো মা পান খেতে ভালোবাসতেন। আচ্ছা। আবার পান খেতেন খুব, পান না খেলে উনি মানে খুব অস্বস্তি বোধ করতেন। তো তখন কিন্তু এখন যেরকম পাওয়া যায় পান সব জায়গায়, সেরকম পাওয়া যেত না। তো মাঝে মধ্যে বিরক্ত হতাম যে কোথায় যে আবার পান আনবো, এমন করে মানে সময় বের করা, প্লাস অনেক দূরে যাওয়া, যে পাওয়া যায় না 5 দোকানে, যে 1 দোকানে পাওয়া যায়, এরকম একটা ব্যাপার তখন। তো আমার সেই রিগ্রেটটা মাঝে মধ্যেই মনে হয় যে আই উইশ আই ডিডন্ট ডু দ্যাট। সো যারা এখানে শুনছে, যাদের মা আছে, সরি আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। না, এটা ইমোশনাল হওয়ার মতোই। নিশ্চয়ই খুব ছোট্ট একটা ব্যাপার, ঘটনা,
কিন্তু কি তাৎপর্যময়। রাইট, তো এটা এখন অনেক বয়স হয়েছে, তো এখন সেই উপলব্ধিগুলো মাঝে মধ্যে ফিরে আসছে। নিশ্চয়ই। তো আই উইশ আই কুড কারেক্ট ইট when she was alive. So ধন্যবাদ আমাদের সাথে আপনি শেয়ার করলেন আপনার এই দুঃখ বোধটুকু আজকের এই দিনে। তো আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আমি একটা কবিতা অনেকদিন আগে পড়েছিলাম কোনো একটা অনুষ্ঠানে, আপনারই কোনো অনুষ্ঠানে বাল্টিমোরে, মিথ্যাবাদী মা, কবিতার শিরোনাম, আদিত্য আনিক লিখেছেন। তো আমি ওটা পাঠ করে শোনাবার চেষ্টা করি। প্লিজ প্লিজ। ঠিক আছে। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়া পড়লি পড়শি বলল এসে, এই বয়সেই রাড়ি, একা একা এতটা পথ কেমনে দিবে পারি। ভালো একটা ছেলে দেখে বিয়ে হলো আবার। মা বলল ওসব শুনলে ঘেন্না লাগে আমার। একা কেন, খোকন আছে, বিয়ের কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে। আমি বলি সৌত এবার, কি কাজ এত রাতে। মা বলতো ঘুম আসে না, কি লাভ শুয়ে বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্যে দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটা নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও, আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের মিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি, টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতন অত্যাধুনিক করে। মা তখনও মফস্বলে কুশিয়ারার ঢালে, লোডশেডিং আর অন্ধকারে সন্ধ্যাবাতি জ্বালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি গন্ধ ছেড়ে এবার ঢাকায় চল। মা বলল এই তো ভালো খোলা মেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া। বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় কোর্সে অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে, এমন অসুখ করেছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, পায়ে পড়ে বলি মাকে এবার ফেরাও মত। একা একা গঞ্জ পড়ে কি সুখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো।
এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতেই সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না? আমার কিছু হয়নি তেমন, ভাবছিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরই মারা গেল নিঠুর মিথ্যাবাদী। মিথ্যাবাদী মায়ের জন্যে আজও আমি কাঁদি। ধন্যবাদ। কিছু ভুল হয়েছে, ক্ষমা সুন্দর। অসুবিধা নেই। অসাধারণ আবৃত্তি দীপু খান, এবং আমি নিজেই শুনতে শুনতে ইমোশনাল হয়ে যাচ্ছি। অসাধারণ আবৃত্তি এবং আদিত্য আনিকের লেখা অসাধারণ কবিতাটা। আমি সাথে শুধু 4টা লাইন আমার অ্যাড করতে চাই যে, আছি তোমার কোষে কোষে ছায়া হয়ে মায়ায় মিশে, মা আমি প্রিয় সন্তান আমার, থাকি যেখানেই শুনি কণ্ঠ তোমার। অসংখ্য ধন্যবাদ দীপু খান আপনাকে। আপনি আমাদের অত্যন্ত ইমোশনাল করে ফেলেছেন মার কথা বলে। আমাদের মারা যেখানেই থাকুন না কেন তারা যেন ভালো থাকেন, এবং আমি বারবার যেটা বলি, তাদের আশীর্বাদ যেন প্রতিটা মুহূর্তে আমাদের উপর ঝরে পড়ে। আবারও ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের এখন নেপালে নিয়ে যাই। পোখারা খুব সুন্দর একটা শহর আমি জানি, নয়নাভিরাম দৃশ্য। পোখারাতে গেলে কেমন হয়? মা এবং মেয়ের কাছে চলুন পোখারায় ঘুরে আসি। We are in Pokhara now, and we have a mother and a daughter with us, joining us from Nepal, Pokhara. Hi, Mom. Mom is Keshu Sharma. Hi. How are you? Hi. I'm fine. And your daughter is Kripa Baral, who is sitting next to you, right? Hello. Yes. Okay. So Mrs. Keshu Sharma is 43 years old, mother, teacher in charge, and she's a teacher of Motherland Secondary School in Pokhara, Nepal. What you have for us, Mrs. Sharma, for my audience today? I have a short poem about mother. The poem is in Nepali. Good, good. We'd love to hear. Yes, yes. And who wrote it? Who is the poet of this poem in Nepali? You wrote it? I wrote it. Very good, very good. Please go ahead. Okay. The title of my poem is Ama. आमाकै काखमा मौलाउँदछ ज्ञान र अराती, आमा हुन्छु न आमा हुन् फुल आमा हुन् धरती, 9 महिनासम्म कोखमा राखी जन्म दिलायो, सहस्र बग्ने दुधका धारा मायाले पिलायो, नखायो खाना भोकमा बरै नसुत्यो रातमा, कामकै भरी बोकेर हिँड्यौ काँधर हातमा, आमाको जस्तो गहिरो हेर कहीँ हुन्न पिराती, आमा हुन्छु न आमा हुन् फुल आमा हुन् धरती, अँध्यारो कालो पिएर सारा संसारै खमाइलो, माता हुन् खाम नहुँदा आमा हुँदैन रमाइलो, सङ्घर्ष गर्दै दर्जनौं सन्तान एक्लै नि पाल्दिन्छन्, सन्तानका लागि रहर आफ्नो चुडेर फाल्दिन्छन्, पहिलो स्कुल आमाकै काख नबन्नु नजाति, आमा हुन् जुन आमा हुन् फुल आमा हुन् धरती, संसारै भरि पियारी आमा घर बन पाखामा, नपार हरे पीडाका आँसु आमाका आँखामा,
आमाको बयान गरेर यहाँ सकिन्न के कति आमा हुन् जुन आमा हुन् फुल आमा हुन् पिरती. Thank you so much. Thank you. This is such a melodious and beautiful poem. We had some issues with the internet connections. That's why we could hear it perfectly, but we couldn't see you sometimes. But that's fine, I guess. My audience will understand. What is the meaning of your beautiful poem, Mrs. Sharma? Yes, the meaning of the poem is actually our mother is flower to our garden, and she is the moon to our night, and she is the soil to our earth, and no one can replace the mother's love. Actually, she is ready to sacrifice her all the happiness for her children, and there is no words to describe the mother's love. Thank you. Absolutely. Beautiful poem again. And I'm sure Kripa is also enjoying her mom's own writing. We'll now come back to Kripa. Amra Kripa Boraler kache aschi ekhon. Mrs. Keshu Sharmar meye pashei boshe achen. She's a student of grade 10, 15 years old, 15 bochor boyeshi, grade 10 এর ছাত্রী, মাদারল্যান্ড সেকেন্ডারি স্কুল পোখারা নেপাল থেকে এখন আমাদের কবিতা শোনাবে Kripa Baral. Kripa Baral, how are you doing? I'm all good, sir. It's a pleasure to have been invited here. It is an honor for us to have you and your mom both in the same frame. So what you have for us and for our audience? I have written a poem dedicated to my mother. Okay. And I'd like to recite it today. Please, go ahead. It's your poem to your mother who is sitting next to you. Okay. And the title of my poem is To Be My Mother. What's your aim? I was questioned. Couldn't answer, I was bewildered. Closed my eyes and I wondered. Just my mother I'd pictured. Warm afternoon, the sunlit balcony. Patting my head, she recalled her story. Her eyes gleamed with something so lovely, referred to as her days of glory. A young girl I was, she said. Grew up in the fields with the roof barely a shield. Looked up to the sky, it was just so high. All I wanted then was to fly. So with a single page to last few weeks, a bottle of ink to last few months, a borrowed bag to last few years, all this struggle and now I'm here. She said this with a laugh. Then I opened my eyes. Her picture still there lies, but just clearer and brighter, as if I'm seeing her as my future. Her motherly nature, of course I love. In sick and weak, it's her I trust. Her worries won't flee, that also I see. At the end of the day, it's her and me. But those words that rolled off her tongue, those caressing hands and the songs that she sung, that spoonful to my mouth she brought, went so much deeper than anyone thought. Endless tries and cries for dreams of her desire. She is the woman I'll always admire. My mother she is, who fought a drought, the strength she has, wrought for what she ought. And her daughter I am, not for naught. So now, if asked my aim, I'll answer, to write a book of my life, none other, and name it To Be My Mother. Thank you. Thank you. This is another beautiful poem from the same house. It looks like you are a family of poets. Yes. Both have presented your own creation. So thank you again. And through you, via you, I'm communicating our happy Mother's Day wishes to all the mothers in Nepal, and especially to your fellow students at the Motherland Secondary School. Oh, the name of the school is also Motherland Secondary School. That's a unique name in Pokhara. Okay. Yeah. That's a lovely coincidence. Yes, that's a lovely coincidence on the Mother's Day program. So thank you so much, Mrs. Sharma and Kripa, for joining us in the program. And best wishes. Happy Mother's Day
to you. Thank you. Same to you. Thank you so much, sir. Happy Mother's Day to all the lovely mothers out there. প্রিয় দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী অতিথি বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তার নাম হাসনাইন সবিহ নায়ক। অনেকগুলো পরিচয় রয়েছে তার। যেহেতু এই অনুষ্ঠানটা আন্তর্জাতিক পর্যায়ে দেখা হচ্ছে, আমি ইংরেজিতে তার পরিচয়টা দিই। হাসনাইন সবিহ নায়ক, architect, MPH, is an independent consultant in health, communication, and development, multilingual with diverse interests. He is experienced in architectural and product and furniture, graphic design, career counseling, and development projects. He's an author, translated and edited fiction and non-fiction publications for children and adults in Bangla and in English. Co-founder and editorial board member of Toitumbur Children's Magazine. আমরা সবাই জানি টয়টুম্বুরের কথা, আমরা শুনেছি। তো সেটারই উনি সহ-প্রতিষ্ঠাতা এবং সম্পাদক মণ্ডলীর সদস্য। He taught as an adjunct at Independent University Bangladesh, IUB. He's a Rotarian and cadre advisor of Rotary International, tasked with different social development organizations. আমন্ত্রণ জানাচ্ছি হাসনাইন সবিহ নায়ককে। কেমন আছেন নায়ক আপনি? খুব ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুবই ভালো। আপনি ঢাকায় এখন রাত, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অত্যন্ত খুশি। আমরা শুনতে চাইবো আপনার কাছে যে এই মা নিয়ে আপনার ভাবনা। আমি এর আগে একটা অনুষ্ঠানে আপনার এই ভাবনা কিছুটা শুনেছিলাম, সেজন্যই আমি মুগ্ধ হয়ে আপনাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। এবার আমাদের অনুষ্ঠানে আমাদের দর্শকদের জন্য কিছু বলুন। আসলে আমি প্রতিদিন একবার করে ভাবি মাকে নিয়ে। তো সেই ভাবনা, এই প্রতিদিনকার ভাবনা আমি যদি যোগ করে বলতে চাই তাহলে এরকম অনুষ্ঠান অনেকগুলো লাগবে। তো সেটা হয়তো সম্ভব হবে না, কিন্তু আমি সম্প্রতি যে ভাবনাগুলো আমার মাথায় ঘোরাফেরা করছে সেগুলো আমি একটু শেয়ার করতে চাই। সেখানে আমার মাও আছেন, আবার পৃথিবীর তাবৎ মাও আছেন। তো তার মধ্যে একটা যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আমার মা আমাদের ছেড়ে চলে যান প্রায় 15 বছর আগে। 15 বছরের একটু বেশি হচ্ছে এখন। তো আমি আমার বাবা মার প্রথম সন্তান, সেই হিসাবে আমার বাবা মায়ের সঙ্গে আমার সবচাইতে লম্বা সময় কেটেছে আমার ভাই বোনদের তুলনায়। তো মায়ের সাথে কেটেছে 42 বছর, আর বাবার সাথে এখনো সময় কাটছে। তো যেটা আমি ফিল করি এখন, আমার মতো অনেকেই হয়তো ফিল করেন, সেটা হচ্ছে বাংলা একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। তো আমাদেরও সেরকম একটা অবস্থা। আমরা যখন আমাদের মা ছিল, মায়ের সঙ্গে অনেক রাগারাগি, মান অভিমান, নানান রকমের খুনসুটি, তারপরে কিন্তু তখন আমরা এই অভাববোধটা এত করে বুঝিনি, এখন যতটা মনে হয়। এবং আমার মা যখন 2008 সালে মৃত্যুবরণ করেন, তখন হঠাৎ করে আমি সেই অভাববোধটা খুব করে ফিল করতে থাকি, অনুভব করতে থাকি। তো সেটা আমি অনেকদিন, এটা আমাকে মানে তাড়া করে ফিরেছে। তারপরে আমি একটা সময়ে প্রায় তারও 2 বছর পরে 2010 সালে আমি কোইন্সিডেন্টালি একটা প্রোগ্রামে যাই, সেটা ইউনাইটেড স্টেটসে ছিল, ভার্মন্টে। তো এসআইটি বলে একটা প্রতিষ্ঠান আছে, স্কুল ফর ইন্টারন্যাশনাল ট্রেনিং, সেখানে পিস বিল্ডিং এর উপর একটা কোর্স হচ্ছিল। তো সেটা করতে গিয়ে আমাকে ইন্টারভিউ করা হয় বাই ওয়ান অফ আওয়ার ফেলো ট্রেনিং। তো সে করতে গিয়ে তখন আমার মায়ের কথাটা উঠে আসে, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ডিসকভার্ড যে আমার মা আসলে আমাকে ছেড়ে যায়নি। আমি আমার মাকে যে খুঁজে ফিরছিলাম বিভিন্ন জায়গায়, আমার মা আসলে আমাকে ফিরে যায়নি। সেটা এই কারণে বলছি যে এটাকে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে বলা যায়। আমি কোথাও একটা লিখেছিলাম এরকম যে, ছিলাম তোমাতে, তারপর একদিন আলো দেখলাম পৃথিবীর, তারপর তুমি আমি একসাথে, কেটে গেছে কতটা বছর, তারপর একদিন চলে গেলে তুমি, শনিতের বলে এখন আমাতে তুমি। আমার মাকে আসলে আমরা হারাইনি,
আমার কাছে মনে হয় যে উনি আমার দৃষ্টির সামনে নেই, কিন্তু আমি তো তাকে বহন করে চলেছি, তার রক্ত আমি বহন করে চলেছি। তো বায়োলজিক্যালি শি ইজ স্টিল দেয়ার ইনসাইড মি, আমার কাছে এখন খুব মনে হয়। তো সেটা একটা ব্যাপার। এবং আমার কাছে আরেকটা যেটা খুব মানে অভাবনীয় মনে হয়, সেটা আমি বিভিন্ন জায়গাতে বলেছি, সেটা হচ্ছে যে এই যে মা হওয়া, এটা একটা মানে একটা দুঃসাহসিক ব্যাপার, বিশেষ করে আমাদের সমাজে দুঃসাহসিক ব্যাপার। এবং এটা খুব একটা ঝুঁকির ব্যাপার, কারণ যে আমরা আরেকটা জীবনকে, একটা জীবন থেকে আরেকটা জীবনকে পৃথিবীতে আমরা নিয়ে আসবো, সেখানে আমার নিজের জীবনটাই ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে নানান কারণে। কিন্তু সেটা আমরা সেই চ্যালেঞ্জটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করছি। এবং সেখানে এই যে যারা আমাদের মা হয়েছেন, আমি এটা অনেক জায়গাতেই বলি যে আমরা পুরুষরা বিশেষ করে, আমরা যেহেতু মা হওয়ার এই স্বাদটা প্রাকৃতিক ভাবে আমরা পাই না, সে কারণে আমরা মায়েদের যে কন্ট্রিবিউশন ইন আওয়ার লাইফস, সেটা কিন্তু আমরা ঠিক মতো আমরা এটা অ্যাপ্রিসিয়েট করতে পারি না। রেসিপ্রোকেশন তো দূরের কথা, মায়ের যে অবদান আমাদের জীবনে, এটা আমরা রেসিপ্রোকেট করার কোনো প্রশ্ন নেই, কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না এই কারণে যে মায়েরা প্রসবকালে যে এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যান, এবং এটা শুধু পুরুষদের জন্য নয়, মেয়েদের মধ্যে যারা মা হয়নি তাদের জন্য এটা একই কথা। তারা এই জিনিসটা ফিল করতে পারবেন না যে মাতৃত্বের গভীরতা এবং আনন্দ বেদনা এবং তার যে দায়িত্ব, সেটা কিন্তু তারা ফিল করতে পারবে না। এবং আমার কাছে মনে হয় যে আমরা আজকে যে নারীর প্রতি যে বিদ্বেষ এবং বৈষম্য আমরা আজকে দেখতে পাচ্ছি, সেটা একটা বড় কারণ হচ্ছে এটা, যে প্রাকৃতিকভাবে আমরা যদি সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতাম বা সেটার সঙ্গে যদি সরাসরি অ্যাটাচ থাকতাম, তাহলে হয়তো আমরা আমাদের মায়ের প্রতি এত পরিমাণ অসম্মান বা আমরা যা করছি এখন অবিচার করতে পারতাম না বোধহয়। এটা আমার কাছে খুব মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আমি কেন মানে মায়েদের, আমাদের মানুষদের বলা হয় যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বলা হয়, তো সেখানে আমার কাছে মনে হয় সেই সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মায়েরা। এটার কারণটা হচ্ছে যে আমাদের আমরা যারা মানে আমাদের মায়েদের দেখেছি, আমাদের মায়েদের মধ্যে বিশেষ করে আমাদের, আমি বলছি আমাদের যে কালচার বা আমাদের যে সমাজ, সেখানে আমরা যে মায়েদের দেখেছি তাদের কিন্তু অনেক কিছু ছিল, মানে জ্ঞানগত দিক থেকে বা সম্পদগত দিক থেকে এই কথা বলা যাবে না, কিন্তু তারা তাদের সন্তানদের জন্য মন প্রাণ উজাড় করে সবকিছু বিলিয়ে দিয়েছেন, কিন্তু নিঃসন্দেহে যা ছিল সর্বোচ্চটা তারা দিয়েছেন। এবং আপনি এটাকে আরো এইভাবে ট্রান্সলেট করতে পারেন, ইন্টারপ্রেট করতে পারেন। এই যে আমাদের আজকে যে মুক্ত দেশে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আমি যেখান থেকে কথা বলছি আজকে, এত এত মা তাদের ছেলেদের মুক্তিযুদ্ধের জন্য পাঠিয়েছিলেন। They could offer their best sacrifice. এই যে জিনিসটা, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে মায়েরা কিন্তু অসম্ভব সাহসী আসলে ভেতরে ভেতরে। আমরা মায়েদেরকে খুব নরম দেখি আমরা, সেটা ঠিক, কিন্তু ভেতরে ভেতরে তাদের যে ঝুঁকি নেবার যে শক্তি, এটা কিন্তু সামথিং টু ফলো আমার কাছে মনে হয়। তো সেই জন্য আমি বারবার বলি যে আমাদের জীবনে আমাদের মায়েদের যে অবদান, সেটার প্রতিদান সম্ভব নয়, সেটার প্রণিধান সম্ভব। এটা আমরা স্বীকৃতি আমরা দিতে পারি, অ্যাপ্রিসিয়েট করতে পারি, কিন্তু রেসিপ্রোকেট করা এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না এটা। তো আরেকটা আমার কাছে এখন মনে হয়, যখন এই মধ্য বয়সে এসে মনে হয় যে আমরা যদি আমাদের মায়েদের যদি ফলো করতে পারতাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেওয়ার যে ক্যাপাসিটি, মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার যে ক্যাপাসিটি, এটাই যদি আমরা আমাদের মায়েদের কাছ থেকে গ্রহণ করে নিতে পারতাম সুন্দর ভালোভাবে, তাহলে বোধহয় আমরা অনেক ভালো মানুষ হতাম এবং এই সমাজ আরো অনেক ভালো সমাজ হতে পারত। আপনি খুব সুন্দর মায়ের কাছ থেকে এটাই আমাদের মানে শিক্ষা নেওয়ার বলে আমি মনে করি। এবং এটা আমার মা বলে না, কিন্তু আমি পৃথিবীর সব মায়ের জন্য বলছি, পৃথিবীর সব মায়ের জন্য। হ্যাঁ, and I salute all the mothers on earth. এবং যারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদের ছেড়ে গেছেন, যারা আমাদের সঙ্গে আছেন, আমরা যেন তাদের কদর দেওয়ার চেষ্টা করি সর্বতোভাবে, এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি তাদের আত্মার শান্তির জন্য।
নিশ্চয়ই, এবং তাদের শিক্ষায় যেন আমরা শিক্ষিত থাকি এবং তারা যা শিখিয়ে গেছেন সেটা যেন আমরা ধারণ করে পৃথিবীকে সুন্দর পৃথিবী করে তুলি। আপনার কথা শুনতে শুনতে আমার 4টা লাইন লেখা মনে পড়ে গেল। মা আমি, বুকে প্রিয় সন্তান আমার, অবিচ্ছেদ্য মোরা, এক জীবন ভেলায় অনন্ত পারাপার, অবিনাশী যাত্রা, পথ যেন অসীমে একাকার, আছি আমি, আছো তুমি, আছে বন্ধন শাশ্বত এপার ওপার। ধন্যবাদ হাসনাইন সবিনা, আপনাকে। আপনি কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা হয়তো আগামীতে আবার কোনো এক অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই পর্বে এখন আমাদের সাথে আছেন ডাক্তার সোনিকা সায়াম। আমরা সোনিকাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সোনিকা? ভালো, থ্যাংক ইউ। আপনারা জানেন দর্শকবৃন্দ যে আমরা স্বপ্নঘুরি এই পর্বটা করছি নতুন কিছু মাদের নিয়ে, যাদের চোখে তাদের সন্তানদের মানুষ করার অসীম স্বপ্ন লালন করে চলেছেন। সেরকম একজন ডাক্তার সোনিকা সায়াম। ব্যক্তিগত জীবনে তিনি কাজ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে, এবং তিনি একজন চিকিৎসক, বাংলাদেশ থেকে আসা, এবং তিনি এখন পিএইচডি সম্পন্ন করছেন, পিএইচডি ছাত্র হিসাবে, এবং কাজও করে যাচ্ছেন। সোনিকা, আপনার কয়জন ছেলে মেয়ে? আমার একটাই ছেলে। আপনার একটাই ছেলে? জি, 5 বছর হবে সামনের মাসে ইনশাআল্লাহ। 5 বছর বয়স। আচ্ছা, তো এই পর্বটা আমরা করছি, মাদেরকে একটাই প্রশ্ন করছি যে ধরুন 2050 সালে আপনার 5 বছরের ছেলের বয়স হয়ে যাবে 32 বছর। তো আপনাকে একটা খাম দেয়া হলো, কাগজ কলম দেয়া হলো, আপনি এমন কিছু চিন্তা করে লিখে যাবেন যেটা 2050 সালে আপনার আজকের 5 বছরের ছেলে সেটা খুলে পড়বে এবং জানবে সেই সময় তাকে নিয়ে তার মা কি ভেবেছিল এবং কি লিখে গিয়েছিল। তো আমরা আপনার সেই ভাবনাটা শুনতে চাই। অবশ্যই, থ্যাংক ইউ। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। সো ঠিকঠাক মতো হিসাব করলে 2050 ওর বয়স 32, অ্যারাউন্ড 32 হবে। সো 30 to 40 ইয়ার্স অফ এজটা আসলে মানুষের লাইফে খুব পিভটাল একটা টাইম। সো ওই সময়টাতে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের টেক কেয়ার করা, ওদের একটা রেসপন্সিবিলিটির ব্যাপার চলে আসে। আমাদের প্রিভিয়াস জেনারেশন যারা আছে, আমাদের প্যারেন্টসদেরকে আমরা চোখের সামনে আস্তে আস্তে ওল্ড এজের দিকে যেতে দেখি, সেদিক থেকেও একটা সেন্স অফ রেসপন্সিবিলিটির ব্যাপার আসে। সো ওভারঅল তখন 30 to 40 ইয়ার্স আমার মনে হয় পৃথিবীর ভারটা আস্তে আস্তে নিজের কাঁধে ফিল হওয়া শুরু করে। সো ওই সময়টাতে আমার মনে হয় আমি আমার ছেলেকে যে চিঠিটা আমি লিখবো ওটার মধ্যে আমি কিছু ক্রিটিক্যাল জিনিস আমি ওকে জাস্ট একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, অ্যাজ এ চাইল্ড আমি ওর মধ্যে যে কোয়ালিটিগুলো দেখেছি, সে মাশাআল্লাহ খুবই ক্রিয়েটিভ একটা চাইল্ড। সবকিছুর মধ্যে আমি ওর ক্রিয়েটিভিটির ছোঁয়াটা দেখি। তার লেগো খেলা থেকে শুরু করে ছবি আঁকা, সবকিছুর মধ্যে আমি দেখি সে তার নিজের চিন্তা ভাবনাগুলো রিফ্লেক্ট করার চেষ্টা করে। ওটা একটা। সে খুবই ইনকুইজিটিভ ইন নেচার। no matter যত কঠিন pronunciation হোক অথবা no matter how dry the facts are, he is always eager to learn new things about the things which he is interested in. So ওই শেখার আগ্রহটাও তার মধ্যে আছে, পারসিস্টেন্স আছে তার মধ্যে। কোনো একটা কিছু নিয়ে অনেক দিন ধরে চিন্তা করা, নতুন জিনিস শেখা, খেলার মধ্যে ইনক্লুড করা, এই জিনিসগুলো সে করে। সো আমার মনে হয় এই 3টা কোয়ালিটি যে পার্সনের মধ্যে আছে, সে যদি ভালো করে এটা অ্যামালগামেট করতে পারে, ওয়ান্ডার্স ক্যান হ্যাপেন। সো এই কোয়ালিটিগুলো আমি ওকে আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই যে যখন লাইফ হিটস হার্ড, হি ক্যান take out these qualities and make them work. আরেকটা জিনিস আমার মনে হয় আমি যেটা ওকে মনে করিয়ে দিব যে কোর ভ্যালুস যেগুলো আমি আমার প্যারেন্টসের কাছ থেকে পেয়েছি, চেষ্টা করি নিজের লাইফে প্র্যাকটিস করার, প্রতিনিয়ত চেষ্টা করি ওর মধ্যে ইনস্টিল করার। হোপফুল থাকা, পেশেন্স থাকা, কাইন্ডনেস, হাম্বলনেস, এই জিনিসগুলো যেন হি কিপস কন্টিনিউ টু প্র্যাকটিস। এই জিনিসটা ওকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। ভ্যালুস অ্যান্ড কোয়ালিটিস এর সুন্দর একটা সমন্বয় যেন সে করে তার লাইফে।
আর যেহেতু 2050 সাল, আমার মনে হয় মানুষ তখন খুবই আত্মকেন্দ্রিক একটা লাইফ লিড করবে, খুবই টেক নির্ভর একটা লাইফ লিড করবে। অলরেডি আমরা তার অনেক কিছু দেখছি চারপাশে, রাইট? সো আমার মনে হয় ঠিক ওই সময়টাতে আমি ওকে সবচেয়ে যে জিনিসটাতে এমফাসিস করব সেটা হচ্ছে সম্পর্কগুলোর যত্ন নেওয়া। শুধু নিজের ফ্যামিলির ভেতরে নয়, ফ্যামিলির বাইরে, ফ্রেন্ডদের সাথে, নেইবারদের সাথে, ওর ওয়ার্ক প্লেসে, সে যেন একটা আত্মিক সম্পর্কের টান সবসময় খুঁজে পাওয়ার চেষ্টা করে। নিজের প্রায়োরিটিটাকে একটু কম্প্রোমাইজ করে, নিজের ইগোটাকে একটু নিচে রেখে, ছোট্ট প্রতিদিন একটা মানুষের মুখে হাসি ফোটানো, বা একটু মানুষকে বোঝার চেষ্টা করা যে সে কেউ হয়তো খারাপ ব্যবহার করলো আজকে, তার পেছনে কারণটা কি হতে পারে, একটু চিন্তা করে দেখা, একটু নিজের ইকিউ যেটা বলে যে ইমোশনাল কোশেন্ট, এক্স্যাক্টলি ওই জিনিসটাকে একটু ক্ষুদ্ধার করার চেষ্টা করা। আমার মনে হয় আমি ওই জিনিসটাও ওকে একটু এমফাসিস করবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, চিঠির মধ্যে আমি যেটা অবশ্যই লিখতে চাই সেটা হচ্ছে স্রষ্টার সাথে নিজের কানেকশনটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করা। সবকিছু রিলেশনের মধ্যেও আমার মনে হয় এই রিলেশনের পেছনে একটু সময় দেওয়ার ব্যাপার আছে, একটু কাজ করার ব্যাপার আছে, সেই কানেকশনটা সিক করা। যদি ওই সময়ের মধ্যে সে কানেকশনটা খুঁজে না পায়, সে যেন হাল ছেড়ে না দেয়। হি শুড কিপ ওয়ার্কিং অন ইট। সো এই জিনিসগুলো আমার মনে হয় আমার ছেলে যদি তার লাইফে ধরে রাখে, I think I'll be happy. I will feel a successful mother. নিশ্চয়ই শুভ কামনা থাকলো। আপনি খুব সুন্দর করে বলেছেন, প্রত্যেকটা কথা এত সুন্দর করে গুছিয়ে বলেছেন, প্রত্যেকটা নতুন মারই এটা শোনা উচিত। আপনি শুরু করেছেন পৃথিবীর ভার যেন সে বহন করতে পারে, এবং তারপর মানসিক, শারীরিক, আত্মিক সবকিছুর সৌন্দর্য বর্ধনের কথা আপনি গুরুত্ব আরোপ করেছেন। আপনার জন্য অসংখ্য শুভকামনা এবং আপনার ছেলের জন্য অসংখ্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই আপনি যেভাবে তাকে মানুষ করতে চাচ্ছেন, যে সুন্দর দৃষ্টিভঙ্গির আলোকে আলোকিত মানুষ হিসাবে সে বেড়ে উঠবে, আবারও শুভকামনা থাকলো। ধন্যবাদ সনিকা আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা একজন মার চিঠির কথা শুনলেন 2050 সালে। এবার আরেকজন তরুণী মাকে আপনাদের সামনে উপস্থাপন করব। ডাক্তার শ্বেতা ইসলাম নিউ জার্সি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ডক্টর শ্বেতা ইসলাম কেমন আছেন? জি, সালাম নাকিব ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাকে ধন্যবাদ আপনার এই শোতে, স্বপ্নঘুরি শোতে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য, আমি কিছু বলার জন্য অ্যাজ এ মা হিসেবে। অবশ্যই অবশ্যই আমি পরিচয় দিতে যাচ্ছিলাম, তো আপনি আপনার পরিচয় দিয়ে দিলেন। সবচেয়ে বড় পরিচয়, আপনি মা, 2 সন্তানের জননী, কিন্তু আপনার সবচেয়ে ছোট সন্তান বয়স কত? ও এই মেতে 1 বছর হবে। মেতে 1 বছর হলো, একদম ছোট্ট, একদম ছোট ব্যক্তি জীবনে। আপনি একজন চিকিৎসক, এখন নিউ জার্সিতে কাজ করছেন। তো ডাক্তার শ্বেতা, আপনার কাছে আমার সেই একই প্রশ্ন যেটা আমি তরুণী মাদের কাছে করছি, যে 2050 সালে যদি আপনি আপনার সন্তানের জন্য কিছু লিখে রেখে যেতে চান, আপনি আপনার কোন ভাবনাটা লিখে যাবেন তার জন্য? আচ্ছা, তো যেহেতু এই কনসেপ্টটা ভাই আমাকে তো আগেই জানিয়েছে, তো আমি একটা যেটা আমি মানে তাদেরকে বলে যেতে চাই, সেটা আমি আমার একটা চিঠিতে তাদের জন্য অলরেডি আমি লিখেছি এরকম একটা কিছু, আমি সেটা আমি বলে শোনাতে চাই। তো আমার মেয়ে এবং ছেলে দুজনেই এখানে, ওদের জন্ম। তো ওরা বাংলা, মানে ছেলে তো এখনো ছোট, বাট মেয়ে বাংলা বলতে পারে, কিন্তু ওরা বাংলা এখন লেখা ওভাবে ওরা শিখেনি। তো হোপফুলি ইনশাআল্লাহ সামনে অবশ্যই শিখবে। তো এই জন্য আমি ওদের জন্য চেষ্টা ইংরেজিতে লেখা, তো আমি এটা পড়ে শোনাচ্ছি। আর আশা করি আমি পরে বাংলায় একটু ছোট তামারি বলতে পারবো, তো বলে সবাই বুঝবে। তো চিঠটা ছিল যে এখানে আমার দেখাতে চাই, তো এনভেলপটা এখানে, তো আমি এটা ওদের জন্য লেখা। খুব সুন্দর, আপনি সত্যি সত্যি এনভেলপটা লিখে যাচ্ছেন। হ্যাঁ, হোপফুলি যখন 2050 আসবে তখন তো অনেক অনেক বছর পরে, তো ওদের কাছে হয়তো এটা জিনিসটা ভালো লাগবে।
জি চিঠিটা হচ্ছে যে আমার মেয়ের নাম হচ্ছে মায়েশা, ছেলে ইসমাইল। তো ডিয়ার মায়েশা and Ismail, as I write this mail to you, I cannot imagine but wonder what life will be like for you in the year 2050. Maisha, you always want to be a president of the United States. Do you remember? And I hope that you are healthy, happy, and fulfilling whatever path you have chosen for yourself. When I read this message, and I was living in a time of great change and uncertainty. The world has facing a lot of challenges, including climate change, political instability, and social injustice. We have already seen the devastating effects of climate change in the form of natural disaster, rising sea level, and extreme weather. Every year we plant a new tree. The same way, I hope that you will continue to plant trees with your family and kids and protect our beautiful world. But even in the midst of all these difficulties, I always had hope that the future would be better for you. As your parent, I want you to know how much I love you and how proud I am of the person you have become. You both have brought so much joy and happiness into my life, and I hope that you have found that same joy in your life too. No matter what the future holds, I want you to remember that you are strong, capable, and worthy of love and respect, and always trust in yourself and your abilities, and never let anyone else tell you that you are not good enough. Remember, no matter what challenges you face in life, always stay hopeful and faith in Allah. As I close this mail, I want you to know that I am sending you all my love and best wishes for your bright and beautiful future. May you find happiness, fulfillment in everything you do, and may you always remember that you have a parent who loves you more than anything in the world. With all my loves, your mom. অসংখ্য ধন্যবাদ, খুব হার্ট ওয়ার্মিং। আই এম শিওর 2050 সালে আপনার দুই ছেলে মেয়ে যখন এই চিঠিটা পড়বে তারাও সেরকম আপ্লুত হবে ইনশাআল্লাহ। 2050 আস্তে আস্তে ওরা নিজেদের পরিবার হয়ে যাবে, নিজেদের একটা সংসার হয়ে যাবে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়তো থাকবে। তো আমি চাই যে আমার বর্তমানে আমরা যেটা করি যে আমরা প্রতি বছর একটা কিছু গাছ আমরা বপন করি আমাদের বাসার পিছনে ব্যাকইয়ার্ডে। ন্যাচারালি মানে আমি নিজেও খুব গাছপালা খুব পছন্দ করি। তো দ্যাটস দ্য অনলি রিজন আমি নিউ ইয়র্ক থেকে দূরে থাকি, কারণ নিউ ইয়র্কে আমার কাছে মনে হয় যে গাছ শূন্য লাগে আমার কাছে। তো আমি জন্য সবসময় যেখানে গাছ থাকে, প্রকৃতি থাকে, আমি সেখানে থাকতে বেশি পছন্দ করি। তো আমার বাচ্চাদের সাথে আমি গাছ বপন করি। বাসা যখন হয় তখন ওর জন্য একটা গাছ আমি স্পেশালি আমি বপন করছি, ফিগ ট্রি, যেটা বলা হয় যে জান্নাতের আমাদের ধন্যবাদ। তো আমি ওই গাছটা আমি ওরকে চিন্তা করি। আমি যখন ও হয় তো তার কিছুদিন আগে আমি এটা আমার বাগানের পিছনে এখন এটা প্রতি বছর আমাদের যেহেতু এখানে ঠান্ডাটা খুব বেশি পড়ে, তো গাছ একটা সময় মরে যায়, আবার পরের বছর আবার নতুন করে হয়। তো ওই গাছটা কখনোই মরে না, তো প্রতি বছর আবার নতুন করে গ্রো করে। তো এরকম তো ওদেরকে আমি এটা শিখাই। তো আমি চাই যে যখন 2050 হবে, হতে পারে কাজের কারণে বা অন্যান্য কারণে ওরা ভুলে যেতে পারে, তো আমি চাই যে ওরাও এই ট্র্যাডিশনটা ওরা ওদের পরিবারের সাথে এটা কন্ট্রিবিউট করুক, এবং এটা কিছুটা হলেও তো কন্ট্রিবিউশন করবে আমাদের এই ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, তো এটাই আমার ইচ্ছা, মেসেজ ওদের প্রতি, যেন ওরা এটা সবসময় ধরে রাখে। আর ইসমাইল মায়েশা দুজনেই আল্লাহর রহমতে তারা খুবই মানে কি বলবো, সবার সাথে যে কোনো বয়সের মানুষের সাথে ওরা এত ইজিলি মিশে যেতে পারে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। তা আমি এর জন্য আমি খুব শিওর যে ওরা জীবনে যেখানেই যাক, ইভেন মায়েশা যে প্রেসিডেন্ট হতে চায়, আমি ওকে কখনো আমি ডিসকারেজ করি না। আমি বলি অবশ্যই তুমি হতে পারবা। তো ওটুকু যদি না হতে পারে, আমার বিশ্বাস যে ও যেখানে যাবে সেখানে অবশ্যই সে খুব সফলতার সাথে এবং নিজের আনন্দের সাথে সে কাজ করতে পারবে। অবশ্যই অবশ্যই আমরা কামনা করব যে মাইশা একদিন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রেসিডেন্ট হবে, এবং এই উদ্যোগটা আমি খুবই সাধুবাদ জানাচ্ছি, খুব অ্যাপ্রিসিয়েট করছি গাছ লাগানোর ব্যাপারটা। আমরা যেখানে নির্বিচারে গাছ কাটার কথা শুনি, বিশেষ করে ইদানিং বাংলাদেশের খবরের কাগজে গাছ কাটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গাছ লাগানোর উপকারিতার কথা বলা হচ্ছে। তো এটা মা হিসাবে আপনার ছেলে মেয়েদের মধ্যে যে আপনি ঢুকিয়ে দিচ্ছেন মাথায়, এটা খুবই খুবই ভালো একটা উদ্যোগ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শহীদা ইসলাম। আপনার এই ছোট অনুষ্ঠানটা আমাদেরকে একটু সুযোগ দেওয়ার, কথা বলা। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমরা এখন ভবিষ্যতের প্রেসিডেন্ট মাইশা আইয়ুবের কিছু কথা শুনবো। ও এখন স্কুলে আছে, কিন্তু আমার অনুরোধে সে তার ছোট্ট একটা
ভিডিও রেকর্ড করে আমাদেরকে পাঠিয়েছে, যেটা আপনি আমাকে পাঠিয়েছেন, সেটা আমরা এখন দর্শকদের জন্য প্রচার করব। ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাইশা আইয়ুব। This is a poem for Mother's Day. Dear Mommy, I love you to the moon and the back. You are my role model, and I always love to follow you. And you saw me from the start of my life, and I think you're going to see me until the end of my life too. And I love that you always called me the brightest star in the sky. You're the best mom in the world. Thank you for listening. আমাদের আজকের অনুষ্ঠানের কনিষ্ঠতম মা, যে সবচেয়ে নতুন মা, নবীনা মা যিনি, তাকে এবার আপনাদের সামনে নিয়ে আসবো। তার নাম জাহেদা আঞ্জুম জুলি। উনি বাংলাদেশের মেয়ে, কিন্তু এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলকাতা থেকে। জাহেদা আঞ্জুম গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন ইংরেজি সাহিত্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে, এবং সম্প্রতি তিনি মা হয়েছেন, মাতৃত্বের আস্বাদ লাভ করেছেন। তার মেয়ের নাম আইজা এবং মেয়ের বয়স 7 সপ্তাহ মাত্র। আসুন আইজার মা জাহেদাকে নিয়ে আসি আমরা স্ক্রিনে। জাহেদা, আপনি কেমন আছেন? আপনার সন্তান কেমন আছে সেটা বলেন। আইজা কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আমার আইজাও আলহামদুলিল্লাহ ভালো আছে। আইজা ভালো আছে। 7 সপ্তাহ আপনার প্রথম সন্তান, তাই না আইজা? হ্যাঁ, তো 7 সপ্তাহ বয়সী আপনার জন্য তো এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। একে ঠিক মতো সবকিছু আপনি করাতে পারছেন তো? সবকিছু হ্যাঁ, এটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যে অ্যাকচুয়ালি মানে এটা তো আমার প্রথম বেবি, প্লাস আমার এরকম ছোট কাউকে দেখার সেরকম ভাবে এক্সপেরিয়েন্স নেই, তো এটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। আর ওর থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে, ওর সব থেকে বড় প্রবলেম, ও মানে রাতে কমপ্লিটলি জেগে থাকে, ও ঘুমায় না। তো ও না ঘুমানোর জন্য দেখা গেছে যে আমারও রাত জাগাটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি দিনের বেলা হয়তো আমাকে ঘুম পাচ্ছে, তখন ও জেগে আছে, আমি দেখছি। আজকে আমি একটা প্রিপারেশন নিব, তো সন্ধ্যা 7টার সময় ঘুমিয়েছে। তো আমি একটা সময় ভাবছি যে আমি জয়েন করব কিভাবে, ও যদি এখন না ঘুমায় বা কান্নাকাটি করে। ওর একটা প্রবলেম হচ্ছে, আমাকে দেখলে আমাকে ছাড়াও থাকতে পারে না, এটা ওর একটা প্রবলেম। তো মানে এটা প্রবলেম নাকি, এটা তো বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় যে সে তার মায়ের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওর এই জিনিসটা হচ্ছে কি, ও আমাকে দেখলে তখন ও কান্নাকাটি করবে, আর কারোর কাছে যেতে চায় না। তো আমি ওটার জন্য একটু টেনশন ছিলাম যে আমি যে আজকে লাইভে আসবো, এটা পসিবল হবে কিনা, যেহেতু ও এখন 7টা বাজে এখনো ঘুমাচ্ছে না। তো যাই হোক, ও পরে ঘুমানোর পরে আমি মোটামুটি একটা প্রিপারেশন নিলাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনার এই কষ্টের কথাগুলো একটু বড় হলে বলবেন। তো জাহেদা, আমার সেই একই প্রশ্ন যেটা আমি নতুন মাদের, নবীনা মাদেরকে করছি, যে আপনার এই সন্তান 2050 সালে যখন বড় হবে, আইজার বয়স তখন হবে 27 বছর বয়স, তার জন্য যদি আমি আপনাকে একটা ছোট্ট চিঠি লিখে যেতে বলি, যেটা সে সেই সময় খুলে পড়বে 2050 সালে, তখন আপনি তার জন্য কি কথা লিখে যাবেন? আসলে আমি ওর জন্য একটা চিঠি লিখেছি, এই মানে এরকম একটা, কি বলবো, আমার এখন ওর সাথে যখন টাইম স্পেন্ড করতে হচ্ছে, তারপরেও মানে অতটা গুছিয়ে আমি ওর জন্য লিখতে পারিনি, তারপরে একটা লিখেছি যে সেটা আমি একটু পড়ে শোনাই। আমি যেটা লিখেছি, আমি লিখেছি যে আমার প্রাণপ্রিয় আইজা, প্রথমেই তোমার জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা ও দোয়া দিয়ে লেখাটা শুরু করছি। আজ থেকে প্রায় 27 বছর আগে কোনো এক মা দিবসের অনুষ্ঠানে সুবাদে তোমাকে আমার এই চিঠিটা লেখার সুযোগ হয়। 27 বছর আগে তুমি আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে তোমার মা হওয়ার সুযোগ করে দিয়েছিলে। তোমার কারণে আমি প্রথম ইউটিউবে একজন মা হিসেবে মা দিবসের ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাই। প্রতিটা মায়ের অনেক স্বপ্ন থাকে তার সন্তানকে ঘিরে, কিন্তু সেটা ভাষায় ব্যক্ত করার সুযোগ খুব কমই হয়। আমি মা হিসেবে খুব ভাগ্যবান যে আমার শ্রদ্ধেয় চাচা নাকিবুদ্দিন আঙ্কেলের কারণে আমি আজকে সেই সুযোগটা পেয়েছি চিঠিটা লেখার। প্রত্যেক মায়ের মতো আমার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। আমি চাই তুমি জীবনে অনেক বড় হও এবং আমি তোমাকে একজন প্রতিষ্ঠিত মানুষ রূপে দেখতে চাই। আমি চাই তুমি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করো।
কখনো যেন কোনো মানুষ তোমার দ্বারা কষ্ট না পায়, তোমার কথায় আঘাত না পায়। তুমি উচ্চশিক্ষা অর্জনের পর যেই পেশায় যাও না কেন মানুষের কল্যাণে কাজ করবে। আমি চাই তুমি আধুনিকতার ছোঁয়া পেয়ে যেন তোমার শিকড়কে না ভুলে যাও। আমরা বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি এসব থেকে নিজেকে কখনো আলাদা করবে না। আর সবসময় মহান সৃষ্টিকর্তার নিকট সাহায্য চাইবে এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবে। ধর্মীয় রীতিনীতি মেনে চলবে, কখনো কাউকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে না। সকল ধর্মকে সম্মান করবে। আমি তোমাকে একজন আদর্শ এবং সৎ মানুষ হিসেবে দেখতে চাই। মহান রব্বুল আলামিন তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন। তুমি জীবনে উন্নতির শিখরে পৌঁছে যাও। তোমার জন্য আমার এই দোয়াই রইল। ইতি তোমার মা। খুব সংক্ষিপ্ত কিন্তু খুব সুন্দর চিঠি। আপনি প্রত্যেকটা কথাই আপনার যেন ফলে যাক আপনার সন্তানের জীবনে। অসাধারণ কিছু কথা বলেছেন, যে নিশ্চয়ই সবাইকে শ্রদ্ধা করার কথা, সকল ধর্মকে শ্রদ্ধা করার কথা বলেছেন, এবং আধুনিকতার ছোঁয়া পেয়েও যেন শেকড়কে ভুলে না যায়। অত্যন্ত দামি একটা কথা বলেছেন আপনার সন্তানের জন্য। অসংখ্য ধন্যবাদ জাহেদা আপনাকে। আপনার সন্তান হয়তো উঠে যেতে পারে, আপনি যে এই ফাঁকটুকু পেয়েছেন এই সময়ের জন্য, এটাকে আমরা অনুষ্ঠানের জন্য সৌভাগ্য মনে করছি। আপনারও সুস্বাস্থ্য কামনা করছি। নিজের যত্ন নিবেন এবং সেই সাথে সন্তানেরও যত্ন নিবেন। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এখানে এই অনুষ্ঠানে কথা বলে। ধন্যবাদ আমাকে। নিশ্চয়ই। মায়ের মুখের মধুর হাসি আমরা যেখানেই থাকি না কেন সব সময় আমাদের চোখের নিচে ভাসে, আমাদের স্মৃতিতে সদা জাগরুক হয়ে থাকে, আমাদের পথের আলোর দিশারি হয়ে থাকে। মায়ের মুখের মধুর হাসি গানটি পরিবেশন করতে আসছেন ঢাকা থেকে সৈয়দা ফারহাদ তারান্নুম। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশে ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে
আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে স্বপ্নঘড়ি অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করছি আপনারা ভবিষ্যতেও স্বপ্নঘড়ি অনুষ্ঠান দেখবেন এবং এই বাঙালিয়ানা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবশেষে আমরা মায়ের মুখে বলি, চাই সন্তান থাকুক মোর দুধে ও ভাতে, শক্ত সবল হোক মুখে আর হাতে, জীবন কাটুক যেন সত্যের পথে, করুক মানব সেবা সকল জাতে পাতে, মানবতা আঁকা হোক হৃদয়ের পটে, মঙ্গল কাজে যেন দিনমান কাটে, হুঙ্কার অহংকার ঝোলে না যে ঠোঁটে, বিনয় সততা নিয়ে খেলে অকপটে, নিরাপদ হোক তার কাছে নরনারী, অধিকার আদায় সোচ্চার বলিহারি, প্রজন্ম দেখুক তার চোখে মনোহারি, আশা ভালোবাসা স্বপ্নে ঠাঁচা তরি, সোনার তরির মাঝি সোনার মানুষ, বিশ্ব নামের গ্রামে বসবাস হুঁশ, পরিবেশ বাঁচাবে হয়ে জীবনের দোষ, সন্তান বলিয়ান নারী ও পুরুষ, সন্তান জয়গান আগামীর মানুষ। আপনাদের সবাইকে ধন্যবাদ।